স্বাধীন বাংলাদেশের, এই দেশটাই হতো না যদি আমাদের সেনাবাহিনী না থাকতো। এটা কি বিশ্বাস করেন? কোনো ব্যক্তির অঙ্গুলি ইশারায় দেশ স্বাধীন হয়নি, কিন্তু একমাত্র আল্লাহ কুন বললে ফায়াকুন হয়, মানুষ বললে কিন্তু হয় না। এই দেশ স্বাধীন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে আপামর জনসাধারণ। সেই সময় যদি বাংলাদেশ সেনাবাহিনী না থাকতো, জেনারেল ওসমানী না থাকতেন, মেজর জিয়া না থাকতেন, মেজর মোশাররফ না থাকতেন, শফিউল্লাহ না থাকতেন, সেই 30-40 জন অফিসার 5টা ব্যাটালিয়ন সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের না থাকতো, এই দেশ কিয়ামত পর্যন্ত স্বাধীন হইতো না। এক হাত থেকে আরেক হাতে বদল হইতো মাত্র। পাকিস্তানের হাত থেকে এটা ইন্ডিয়ার হাতে যেত, এটি। কিন্তু আল্লাহর বিশেষ রহমত, আমাদের পাকিস্তান সেনাবাহিনীতে, সামরিক বাহিনীতে আমাদের বাঙালি বিশাল সংখ্যক একটা শক্তি এই দেশে তখন অবস্থান করছিলেন, যেটা ইন্ডিয়ার ক্যালকুলেশনেও ছিল না যে এই দেশটাতে এরকম বিদ্রোহ হতে পারে, সশস্ত্র বিদ্রোহ। এটা হলো 1 নাম্বার। অর্থাৎ এই দেশের স্বাধীনতার সূচনাকারী হলেন বাংলাদেশ সেনাবাহিনী। এটা যারা বুঝবে না তারা হলো, আমি বলবো, হয়তো জেগে ঘুমাচ্ছেন, অথবা তাদের জ্ঞানের অভাব, অথবা তাদের তীব্র সেনাবাহিনী বিদ্বেষ। কেননা আমি যা বলছি প্রমাণিত সত্য। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পড়ে দেখেন, দলিল যেটা আছে 22 খণ্ডের, সেটাও পড়ে দেখেন। কমান্ডার ইন চিফ ছিলেন জেনারেল আতাউল গনি উসমানী, এবং তার নেতৃত্বে 11টা সেক্টরে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বে যুদ্ধ হয়েছে, কারো দয়ার দান নয়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু একটা অন্যতম একটা স্টেক হোল্ডার বাংলাদেশের, এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর প্রতীক। আপনার শরীরে যেমন প্রতিরোধ ক্ষমতা না থাকলে সর্দিতে আপনি মারা যাবেন, মারা যাবেন না, সর্দিতেই মারা যাবেন আপনি। ইমিউন ডিফিসিয়েন্সি যেটা বলা হয়, অ্যাকিউট ইমিউন ডিফিসিয়েন্সি, এই হয়ে আপনি মারা যাবেন। ঠিক একটা দেশের সামরিক বাহিনী শক্তিশালী না হলে সেই দেশটা সহজেই যে কোনো দেশ দখল করে নেবে, এবং দেশের শত্রুরাও সেখানে মাথাচাড়া দিয়ে উঠবে, যেটার জন্য অনেক দেশই বসে আছে। সুতরাং এই সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, এটি স্বাভাবিক। যারা ষড়যন্ত্র করছে তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে। আমি যেমন স্বাধীনতা যুদ্ধ দিয়ে শুরু করেছি, সেই সময় কিন্তু পাকিস্তান আর্মিতে তারা শপথ নিয়েছিল পাকিস্তান রক্ষা করার জন্য তারা জীবন দিতে প্রস্তুত। কোরআন শরীফ পড়ে শপথ গ্রহণ করছিল। তারা বিদ্রোহ করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেই বিদ্রোহ করার যদি পাকিস্তান সফল হইতো, তাদের সবার কিন্তু ফাঁসি হইতো, ফায়ারিং স্কোয়াডে যেত। ঠিক না? সামরিক বাহিনীর লোকেরা শপথ গ্রহণ করে দেশের জন্য মৃত্যু বা যে কোনো পরিস্থিতিতে তাদের জীবন উৎসর্গ করার জন্য, অন্য কেউ নয়। অন্য কেউ, দেশের প্রধানমন্ত্রীকে এই শপথ নেয় যে আমি দেশের জন্য জীবন দিব, প্রধান বিচারপতি নেয়, প্রশাসনের কোনো কর্মচারী নেয়, সেক্রেটারি সাহেব নেন, পুলিশ প্রধান নেন, আপনি নেন, এখানে স্টুডিওতে যারা আছেন তারা নেন, কেউ নেয় না। কিন্তু নেয় কে? কর্নেল হকের মতো যারা সশস্ত্র বাহিনীতে চাকরি করেছেন, করবেন, সবাই কিন্তু জীবনের বিনিময়ে হইলেও যেখানে যাইবার আদেশ দেওয়া হইবে সেখানে যাইব। পার্থক্যটা বুঝছেন? কখনো আপনি স্বর্ণের সাথে লোহার তুলনা করেন না, পিতলের তুলনা করেন না। স্বর্ণ স্বর্ণ। সামরিক বাহিনী সামরিক বাহিনী। সামরিক বাহিনী তার জীবন যৌবন দিয়ে দেশের জন্য কাজ করে থাকে। তারা ওয়াদাবদ্ধ, অন্য কেউ ওয়াদাবদ্ধ নয়। আপনি 71 সালে যদি সেনাবাহিনী না থাকতো দেশ স্বাধীন হইতো না। আবার 75 সালে যদি সেনাবাহিনীর লোকেরা বিদ্রোহ না করতো, তাহলে কিন্তু দেশটা আবার ইন্ডিয়ার হাতে চলে যেত। সেই সময় ঐক্য ধরে রেখেছিল। 75 সালে যে অরাজকতা শুরু হয়ে গেছিল শেখ মুজিবের আমলে, রক্ষী বাহিনী, দুষ্কৃতিকারী, নানা বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী, দেশটাকে অস্থির করে হত্যা, নারাহানি সর্বত্র করে ফেলছিল। সেই জন্য এই আর্মি কিন্তু দেশের ঐক্যের প্রতীক হিসেবে সেই সময় বিদ্রোহ করেছিল। মাইন্ড ইউ, গেল 75 সালের পরে আবার দেখেন 77 সালে কিন্তু আবার আরেকটা চেষ্টা করেছিল। আর্মি ঘুরে দাঁড়িয়েছে। জিয়াউর রহমানের নেতৃত্বে তখন দেশ 3.5 বছর, প্রায় 4 বছরের মতো খুব সুন্দর একটা দেশ উপহার দিয়েছিলেন সেই সময়। এরপরে আপনি দেখেন একইভাবে ধারাবাহিকতা যদি আমরা নিয়ে আসি, অত গল্প বললে তো অনেক সময় লাগবে। আপনি যদি এই 5ই আগস্টে আসেন গত বছরের, সেই সময় কিন্তু আর্মি যদি ঘুরে না দাঁড়াতো,
হাসিনার পদলেহন করত, তাহলে কি আমরা আজকে স্টুডিওতে কথা বলতে পারতাম? আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান যদি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে সেই সময় বক্তৃতা না দিতেন, সব দলগুলোকে নিয়ে যদি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন না করতেন, তাহলে কি অবস্থা হতে পারত? যদি হাসিনার পক্ষে তারা কাজ করতো, করে নাই। তার মানে সব সময় এই আর্মি দেশের জন্য, দেশের ঐক্যের জন্য, দেশের স্বাধীনতার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করে থাকে। এখন আসেন, কেন করে, কারা করে? আমাদের দুর্ভাগ্য, পৃথিবীতে কোনো দেশ নাই যে দেশের প্রতিবেশী হলো ইন্ডিয়ার মতো একটা অত্যন্ত চক্রান্তকারী, নিম্ন শ্রেণীর, নিম্ন মানসিকতার উগ্রবাদী একটা দেশ। আমি দেশের দোষ দিব না, সে দেশের যারা শাসন করছেন, যারা দেশ পরিচালনা করছেন, সবাই উগ্রবাদী। সেখানে ঘরে ঘরে মুসলমানদের হত্যা করা হয়, মানুষকে হত্যা করা হয়, অন্য ধর্মের সকলকে নিগৃহীত করা হয়, মসজিদ ভেঙে মন্দির করা হয়, সেটা তো ওপেন সিক্রেট। ঠিক বাংলাদেশকে তারা গ্রহণ করতে পারছে না। এই ইন্ডিয়া কি করেছে? তারা সফলতা অর্জন করেছে একটা জায়গায়, তারা দালাল তৈরি করতে পারছে রাজনীতিবিদদেরকে। রাজনৈতিক দালাল আছে, বিচারপতি দালাল আছে, ছাত্রদের মধ্যে দালাল আছে, সেক্রেটারির মধ্যে দালাল আছে, পুলিশের মধ্যে দালাল আছে, শ্রমিকদের মধ্যে দালাল আছে, শিক্ষকদের মধ্যে দালাল আছে, সামরিক বাহিনীতেও কিছু কিছু ক্ষেত্রে দালাল আছে। এই ঘরে ঘরে সেই দালালরা এই সেনাবাহিনীর বিরোধিতা করে এবং তারা এই দেশকে শান্তিতে থাকতে দিতে চায় না। ভিজাভিজ আপনি যদি ইন্ডিয়ার দিকে চিন্তা করেন, ইন্ডিয়াতে মুসলমানদের কচুকাটা করে মারলেও তারা কিন্তু দেশের বিরুদ্ধে কোনো কথা বলে না এবং সেই দেশে তারা অন্য দেশের দালালি কেউ করতে পারে না। এই কারণেই ওই লোকগুলোই কাজ করছে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশ এতটুকু অ্যাচিভমেন্ট আসতে পারে নাই, করতে পারে নাই, যেটা বাংলাদেশ করেছে। বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশের সেনাবাহিনী করেছে, এটাও স্বীকৃতি দিতে চায় না কুলাঙ্গাররা। কিছু কুলাঙ্গার দেশবিরোধী রাজনীতিবিদ আছে, তারা সামরিক বাহিনীকে সহ্য করতে পারে না। এই যে আমাদের মাননীয় সেনাপ্রধান কয়েকদিন আগে মধ্য আফ্রিকা ভিজিট করে আসলেন, সেখানে সে দেশের স্টেট হেড যারা আছেন তাকে সম্মানিত করেছেন। সেইভাবে পৃথিবীর 44টা 45টা বা 46টা দেশে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠা করেছে এবং এখনও মধ্য আফ্রিকার, আফ্রিকার বিভিন্ন দেশে আপনার এই কাজটা করছে। আমি যখন লাইবেরিয়াতে ছিলাম 2006-07 সালে, আমাদের কর্মকাণ্ড দেখার জন্য আমার ব্যাটালিয়নটির নাম ছিল ব্যান্ড 10 আনমিলের আন্ডারে। সেখানে জাতিসংঘের UNDP-র আফ্রিকান হেড এসেছিলেন মিস্টার টিটপ। আমাদের কার্যক্রম পরিদর্শন করে উনি যাওয়ার সময় বলেছিলেন একটা কথা, যে কর্নেল হক, হোয়াট এভার আই হ্যাভ সিন টুডে, দ্য অ্যাচিভমেন্ট ইউ ডিড or you have done, henceforth in Africa any new mission like to open, Bangladesh will get the first priority. সেটার ধারাবাহিকতা এখনো আছে। অর্থাৎ তিনি, আমি যদি বাংলায় অনুবাদ করে এইভাবে বলি, যে তিনি বলেছেন, কর্নেল হক, আপনার ব্যাটালিয়নের যে কার্যক্রম এই লাইবেরিয়াতে আমি দেখেছি শান্তি প্রতিষ্ঠায়, এটা এত অভূতপূর্ব, এত সুন্দর, এত বাস্তবতা ভিত্তিক, যে এই কারণে ভবিষ্যতে আফ্রিকা মহাদেশে কোনো ধরনের অশান্তির সৃষ্টি হলে আপনাদের বাংলাদেশ প্রায়োরিটি পাবে, সবার আগে সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে ডাকা হবে। এখন বুঝতে পেরেছেন মিস্টার টিটপ সেই হেড অফ UNDP-কেও, সো সেখানেই কথা বলেছিল এবং সেটার ধারাবাহিকতা ইনশাল্লাহ আপনারা উৎসাহ উদ্দীপনা দিলে সংবাদ মাধ্যমে আপনারা আরও বেশি বেশি, আমাদের দেশের ফরেন কারেন্সি আসছে, আর্মি কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সি আনতেছে, এটা কিন্তু আপনারা জানেন না। আর্মির মাধ্যমে আসতেছে না, ডলার আসতেছে না, এটা কি রেমিটেন্স নয়? কিন্তু এটা কয় জায়গায় বলছেন আপনারা বলেন না কিন্তু। সুতরাং এই আর্মি ইনশাল্লাহ উইল কন্টিনিউ টু ডু দ্যাট। দেখেন, ম্যান্ডেটের বাইরে গিয়ে কথা সামরিক বাহিনী কখনো বলে নাই, এখনো বলছে না। উনি বলছেন যে জাতিসংঘের, যেহেতু উনি একটা স্টেক হোল্ডার, আমাদের ফ্যাসিস্ট হাসিনার জায়গায় কিছু কিছু ভুল করেছে আর্মির মাধ্যমে। আপনার মনে আছে APC UN লেখা ব্যবহার করে বলেছেন মানুষের হত্যার বিরুদ্ধে, এবং হাসিনা অনেক চেষ্টা করেছে আর্মিকে মিসইউজ করার জন্য। এবং আপনার 111-এর সময় মনে আছে কিনা, একটা ভুল চিঠি, ভুয়া চিঠি দিয়ে 111 সৃষ্টি করা হলো জাতিসংঘের নাম দিয়ে, মনে আছে? তো জাতিসংঘের কাজ হলো, বিশেষ করে শান্তি রক্ষার ডিভিশন যেটা আছে, তাদের কাজ হলো মাঝে মাঝে মানুষকে সতর্ক করা,
আপনি পরিবারের প্রধান হিসেবে আপনার সন্তানদেরকে যেমন সতর্ক করেন, খবরদার এইদিকে যায় না, ওইদিকে যায় না, ওইখানে গেলে বিপদ হবে, তাই না? সেই সতর্কতা উনি করেছেন সামরিক বাহিনীকে, যাতে তারা পথচ্যুত না হয়, হ্যাঁ, জনগণের বিরুদ্ধে না যায়, দেশের বিরুদ্ধে না যায়, এটাই সতর্কতা। এটা ভুল কিছু বলেন নাই উনি। ফ্যাসিস্ট হাসিনার সেই ফ্যাসিস্ট আত্মাগুলো তো রয়ে গেছে দেশে, আছে না? সেই আত্মাগুলো তো এখনও তো হাজার হাজার না, লক্ষ লক্ষ। মনে আছে ওবায়দুল কাদের সাহেব ক্ষমতায় থাকাকালীন বলছেন, যদি আমাদের ক্ষমতা চলে যায় 10 থেকে 15 লক্ষ লোককে হত্যা করা হবে। তো সেই 10 থেকে 15 লক্ষ লোককে তো হত্যা করা হয়নি। তার মানে তারা কে? উনি যে ইঙ্গিত করলেন, তারা ক্রিমিনাল ছিলেন, তারা হত্যা করেছে, লুট করেছে, দেশের সম্পদ লুট করেছে, মানুষের উপর নির্যাতন করেছে, অবিচার করেছে। কিন্তু এই দেশের মানুষ তো সহনশীল, তারা তো সেটা করেনি। অপপ্রচার ইন্ডিয়া করাচ্ছে বাংলাদেশের দালালদেরকে দিয়া, বাংলাদেশের দালালদেরকে ব্যবহার করছে। এরা একটু CW আছে না, 3W পাইলেই সব তাদের দেশের কোনো প্রয়োজন মনে করে না, দেশের স্বার্থে তারা চিন্তা করে না, তারা যা ইচ্ছা তা করতে পারে দেশের বিরুদ্ধে। হ্যাঁ, পথভ্রষ্ট এই ধরনের লোকেরা ইন্ডিয়ার জালে পড়ে দালালি করে এই সমস্ত অপপ্রচার অপকর্মগুলো করছে। এই অপকর্মের জন্য তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশটাকেও কিছু ক্ষতিগ্রস্ত করছে। ইন্ডিয়া কখনো আমাদের দেশের স্বাধীনতা স্বীকার করে নেয় নাই, কখনো না, নেভার। তারা এই দেশটাকে বিশ্বাস করে না, বাংলাদেশ নামক দেশটাকে। তারা তো 71 সালে যুদ্ধ করতে আসছে নাই, তারা দেশ দখল করতে আসছিল। শেখ মুজিব তার শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠাইছে। তারপরে কি করলো, তারা জেআরবি তৈরি করছে তাদের লোক দিয়ে দেশ দখল করার জন্য। শেখ মুজিবকে বাকশাল তৈরি করে দেশটা চিরস্থায়ীভাবে ইন্ডিয়ার হাতে তুলে দিতে চেয়েছিল, সেটাও পারে নাই। পরবর্তীতে তারা বলে যে তারা 3টা ভুল করছে ইন্ডিয়ায় পর্যন্ত। একটা হলো 65 সালের যুদ্ধের কথা তো আপনারা জানেন না। সে সময় 65 সালে পশ্চিম পাকিস্তানে অ্যাটাক না করে যদি পূর্ব পাকিস্তান করতো, তাহলে দেশটা দখল করে ফেলতে পারতো। এটা করেনি, একটা ভুল। দ্বিতীয়ত ভুল, 71 সালের স্বাধীনতার পর কেন তারা সৈন্য প্রত্যাহার করেছে, এটা দ্বিতীয় ভুল। তৃতীয় ভুল হলো 75 সালে শেখ মুজিবকে হত্যার পর কেন ওই চুক্তি অনুযায়ী দেশ দখল করে নাই। এই 3টা ভুল করেছে তারা। চতুর্থ ভুল করতে রাজি না, চতুর্থ ভুল করতে রাজি না। তারা এই দেশ যে কোনো মূল্যে দালাল তৈরি করে, দালালদের মাধ্যমে অরাজকতা তৈরি করে সেনাবাহিনী জনগণ মুখোমুখি করিয়ে দিয়ে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং চালাবে, অদূর ভবিষ্যতেও চালাবে। তারা আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। মানে সরকারি চাকরিতে থেকে রাজনীতি করতে পারবে না, কিন্তু আপনি যখন অবসর গ্রহণ করলেন, আপনি রাজনীতি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, বাণিজ্য করতে পারবেন, সবই করতে পারবেন। যদি সামরিক বাহিনীর লোকেরা ভালো ক্যালিবারের, যারা দেশপ্রেমিক, চোর বাটপার না, সামরিক বাহিনীর দিকে চুরি করেও কিন্তু আউট হয়, যারা ভালো দেশপ্রেমিক, তারা যাতে রাজনীতিতে এসে দেশের উৎকর্ষতা সাধনের জন্য কাজ করে, দেশের ভালো কাজ করতে পারে। তারা পার্লামেন্টে গেলে চুরিদারি করবে না, টাকা পয়সা চিন্তা করবে না, তারা দেশ গড়ার জন্য কাজ করবে। এটা একটা ভালো দিক। বিডিআর হত্যাকাণ্ড এটা সরাসরি ইন্ডিয়া করিয়েছে আর্মিকে দুর্বল করার জন্য এবং হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। তবে এখানে ভুল আছে। ভুলটা হলো কি, কমান্ড ফেলিওর। এত বড় একটা ঘটনা ঘটবে, বিডিআর প্রধান জানলেন না, তার অফিসাররা জানলেন না, এটা মেনে নেওয়া যায় না। এটাকে বলে কমান্ড ফেলিওর। অর্থাৎ আপনার ঘরে আপনার সন্তানরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আপনি জানলেন না, তাহলে কি আপনার ফেলিওর না? এটা তারা জানলেন না। জানার শাকিল থেকে শুরু করে যারা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন, তাদের ফেইলিয়ার। যে এত বড় একটা ঘটনা কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে সকাল 9টায় সিদ্ধান্ত নিয়ে হয় নাই, অথবা কমপক্ষে 9 মাস আগে থেকে শুরু হয়েছে ঘটনা, ঠিক কিনা? অথবা 9 বছর আগে থেকে, তো আপনি অথবা 9 দিন আগে থেকে। এটা তো আপনার কমান্ড চ্যানেলে আপনার জানার কথা, জানলেন না, মানে আপনার ব্যর্থতা এক। দ্বিতীয়ত, যখন তারা এই অপকর্মগুলো করতেছিল, মারছিল অফিসারদেরকে, তখন যারা বাইরে আর্মি ছিল, এটা তো বিডিআরের ঘটনা, আর্মির দায়িত্ব ছিল, সেনাপ্রধানের দায়িত্ব ছিল সাথে সাথে তার ফোর্স পাঠিয়ে এই হত্যাকাণ্ড বন্ধ করে দেওয়া। এটা ছিল 1 ঘন্টার কাজ, বেশি সময় না। কারণ আর্মির যে ফায়ার পাওয়ার আছে, আর্মির যে শক্তি আছে, এই শক্তি দিয়ে এই ধরনের কাজগুলো খুব সহজেই দমন করা যায়। 3টা গেট দিয়ে 3টা ট্যাঙ্ক ঢোকাই দিলে তারা কিছু করতে পারতো? 3টা এপিসি ঢোকাই দিলে করতে পারতো না। এটা তৎকালীন সেনাপ্রধান মঈনু আহম্মদের মতো অপদার্থ, অযোগ্য
একজন সেনাপ্রধান সিদ্ধান্তহীনতায় থেকে অথবা তার স্বার্থ উদ্ধারের জন্য সেই কাজটি করেনি, নিজের ভাইদেরকে সঁপে দিয়েছে শত্রুর হাতে। অনেকে বলে রাজ সরকার বলবে, সরকারের নির্দেশের প্রয়োজন নাই। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার উপরে আমি ঘুষি মারলাম একটা, হ্যাঁ, ঘুষি অনবরত ঘুষি মারা শুরু করেছি, আপনি কি 999-এ কল দেওয়ার জন্য বসে থাকবেন না প্রতিরোধ করবেন? কোনটা? প্রতিরোধ করা আগে কাজ না, ঠিক কিনা? আর আশেপাশে তারা দেখতেছে তারা আমাকে আটকানোর কাজ না, তো এটা তো একই ঘটনা। তারা মানুষ মরতেছে, তাদের জন্য তাদেরকে প্রতিহত করতে পারমিশন লাগবে কেন? প্রধানমন্ত্রীর পারমিশনের দরকার আছে? দরকার আছে কিনা? ইমার্জেন্সি মতো দরকার নেই। আপনার ঘরে আগুন লাগছে, এখন কি আপনি আগুন নিবাইতে নিজে না নিবাই ওই আপনি ফায়ার সার্ভিসে ফোন করতে থাকবেন, তারা না আসা পর্যন্ত আমি পানি ডালবো না, আপনি বালি ছিড়াবেন না, আগুন নিবাবেন না, এটা কি হয়? তো সেটা একই ঘটনা, সাধারণ বুদ্ধি। সুতরাং এইখানে আরেকটা ফেলিওর। 2, 3 নম্বর ফেলিওর হলো যে সেই সরকারকে তখন সেনাবাহিনী উৎখাত করে নাই, ফেসিস্ট সরকারকে, যে তারা দেশের সেনাবাহিনীকে হত্যা করতে পারে, সেই সরকার এই দেশে থাকার উচিত নয়। এটা সেনাবাহিনীর উচিত ছিল উৎখাত করার জন্য সেই সরকারকে। আর জনগণের ফেলিওর হলো, জনগণ কেন রাস্তায় নামলো না সেই সময়, যে আমাদের এই অবস্থায় দেশটাকে আমরা নিরাপদ না এই সরকারের অধীনে, যেখানে সামরিক বাহিনীকে হত্যা করা হয়, সেইখানে এই দেশের মানুষও নিরাপদ না। পুরো দেশের মানুষ নেমে আসা উচিত ছিল রাস্তায়, যে এই সরকারকে উৎখাত করার জন্য, হাসিনাকে উৎখাত করার জন্য। তাহলে কিন্তু দেশের এই নির্মম পরিস্থিতি হতো না ভাই। এই 4টা ভুল আমাদের হয়েছে। সেনাবাহিনীতে কোনো অনিয়ম হইতে পারে না, এটা ভুল ধারণা। সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স, সেনাপ্রধান থেকে শুরু করে একদম ক্লিনার পর্যন্ত, বাথরুম পরিষ্কার করে সবাই একটা জবাবদিহিতার আওতায়, প্রচণ্ড জবাবদিহিতার আওতায়। আপনি যদি সেনাবাহিনী থেকে 1 কেজি তেলও 1 কেজি চাল চুরি করে নেয়, সাথে সাথে ধরা পড়বে, তার শাস্তি হবে। সেনাবাহিনীর অর্গানোগ্রাম এমনভাবে শক্তিশালী, কোনো কিছু করা সম্ভব নয়। এখন বলেন দুর্নীতি কারা করে? সেনাবাহিনীর বাইরে গিয়ে। যেমন ডিজিএফআই যদি তৎকালীন, এখন করতে পারবে না, তৎকালীন ডিজিএফআই ছিল সরাসরি ফেসিস্ট হাসিনার আন্ডারে। এই ডিজিএফআই আর্মি হেডকোয়ার্টারের আন্ডারে না, কিন্তু এনএসআই আর্মির আন্ডারে না, এটা বাইরের শক্তি। এসএসএফ প্রোটেকশন দেয় প্রধানমন্ত্রীকে, আর্মির সাথে কোনো সম্পর্ক নাই। র্যাব আর্মির সাথে সম্পর্ক নাই। ডিজিডিপি আর্মির সাথে সম্পর্ক নাই। প্রতিরক্ষা মন্ত্রণালয় সব প্রধানমন্ত্রীর পকেটের জিনিস। সেইখানে দুর্নীতি করেছে, এটা তো আর্মি দায় নিতে পারে না সেটার জন্য। আর্মি পার্সন হেড এরা নিজেদেরকে বিকিয়ে দিয়েছে, সবাই বিক্রি হয় নাই, এর মধ্যে 2-4 জন ভালো ছিল, কিন্তু যারা করেছে তাদের শাস্তির আওতায় আসতে হবে টুডে অর টুমরো। বিদেশের সাথে চুক্তি করে কে আর্মি করে? এই যে মন্ত্রী পরিষদের সভা হয়, পিছনে কারা বসে থাকে? সব আমলা আপনার মতো সিভিল ড্রেসে। সিভিল এরা দেশের সবচেয়ে বড় শত্রু। এরা ইন্ডিয়ার সাথে দেশে বিক্রি করে, পাকিস্তানের সাথে দেশ বিক্রি করে, বিভিন্ন দেশে গিয়ে বিক্রি করে চুপ চুপ করে থাকে, চুপ শয়তান। আবার আপনি যখন একটা লাইসেন্স আনতে যাবেন, সব এরা করে দেয়। আর্মির দিকে আপনারা অঙ্গুলি দেখিয়ে আপনি কিন্তু তাদের দোষগুলো ঢেকে দিচ্ছেন। দেশ বিক্রি করে পলিটিশিয়ানরা, আর্মি বিক্রি করে না। পলিটিশিয়ানরা নিজেদের বিক্রি করে দিয়ে আসে বিদেশে গিয়ে, চুক্তি করে তারা। সেই দুর্বৃত্ত পলিটিশিয়ানদের বিরুদ্ধে কথা বলেন আপনারা। এই আর্মির 4 অফিসার 4-5 জন, এগুলা ওদের তুলনায় মহাসমুদ্রের একটা ফোঁটা মাত্র। বুঝতে পারছেন? এই ফোঁটা নিয়েই আপনারা লাফালাফি করতেছেন। আসলে কোনো যেগুলো প্রমাণ পাওয়া যাচ্ছে সাথে সাথে সেটা কি হয়, আপনি বিনা প্রমাণে তো একজন লোককে অ্যারেস্ট করতে পারেন না, ধরতে পারেন না। 0 থেকে হিরো হয়ে যাচ্ছে, তাদের ছেলে মেয়ে সব বিদেশে আছে। বেগমপাড়া কোনো আর্মি অফিসারের বাড়ি আছে? সব ওইগুলো নিয়ে আপনাদের এই প্রচার মাধ্যমে সোচ্চার হন, তাইলে দেশ লাভবান হবে। মানুষের চরিত্র নষ্ট করে দিয়েছে পলিটিক্যাল পার্টিগুলো। নিম্ন আয়ের মানুষ যারা না খেয়ে আছে, রাস্তাঘাটে ভিক্ষা করছে, যাদের পরনে কাপড় নাই, যারা দিন আনে দিন খায়, রিক্সাওয়ালা সারা জীবন রিক্সা চালায়, বাপ ছেলেরে ইউনিভার্সিটিতে পড়ানোর মতো পয়সা পায় না, এই দরিদ্র মানুষের পক্ষে কথা বলার কেউ নাই এই দেশে। যদি আপনি সত্যিকার অর্থেই মানুষের, জনগণের রাষ্ট্র কায়েম করতে চান, তাহলে রাজনৈতিক দলদেরকে তাদের অবস্থার পরিবর্তন করতে হবে, তাদের নীতির পরিবর্তন করতে হবে। তাদের দলে যে সকল দুর্বৃত্ত আছে, চোর আছে, বাটপার আছে, ডাকাত আছে, লুটেরা আছে, হত্যাকারী আছে, তাদেরকে বের করে দিয়ে ভালো ভালো লোককে নেতৃত্বের আসনে নিয়ে আসতে হবে। এবং 300 আসনে তথা
বাংলাদেশের ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি পর্যন্ত নির্বাচনে যতক্ষণ না পর্যন্ত এই জনগণ ভালো লোককে নির্বাচিত করতে না পারবে এই দেশ কখনো শান্তিতে আসবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে আমার মূল্যবান ভোটটা বিক্রি করে ফেলি। চোরকে আমি ভোট দেই, আমি মার্কাকে ভোট দেই, মানুষকে ভোট দেই না। মার্কাকে একটা চোর ডাকাত দাঁড়াইলেও আমি তাকে ভোট দেই, বলে যে এই মার্কাই দিব আমি। মার্কা চিনি, লোক চিনি না, ভালো মানুষকে আমরা খুঁজে বের করি না। জাতিরও দোষ আছে, পলিটিক্স পার্টিদেরও দোষ আছে, সব মিলে এই দেশটা একটা জগাখিচুড়ি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশবাসীকে হেদায়েত দান করুন, তাহলে এই দেশটা একদিন শান্তির দেশ এবং বহুগুণে শক্তিশালী দেশ হয়ে যাবে। আরেকটা জিনিস বলি, আমাদের দেশে যে সম্পদটা দিয়েছে 18 কোটি লোক, 18 কোটি লোকের মধ্যে শিশু, নারী, বৃদ্ধ বাদ দিয়ে যদি আপনি 10 কোটি ধরেন ইয়াং এনার্জেটিক, এই 10 কোটি মানব সম্পদ, এই জনগোষ্ঠীকে যদি মানব সম্পদে রূপান্তরিত করে এদেরকে কাজে লাগাতে পারেন, জানেন পৃথিবীতে মানুষের চেয়ে শক্তিশালী আর কিছু হতে পারে না। আপনি সোনা, রূপা, হীরা, জহরত, মণি, মাণিক্য অর্থহীন, মানুষ হলো সবচেয়ে বড় সম্পদ। এই মানব সম্পদকে কাজে লাগিয়ে সরকারিভাবে যদি বিদেশে আমরা পাঠাতে পারি, সুপারভাইজারের নিচে আমরা পাঠাবো না, এবং সরকারি টাকায় যাবে, সরকারি টাকায় আসবে, বাংলাদেশের পিছনে ফিরে তাকাতে হবে না। এই ইয়াং ছেলেগুলোকে দিয়ে বাংলাদেশের চেহারা রূপান্তরিত হয়ে যাবে বিশ্বের উন্নত দেশের কাতারে, এবং সেই দিনটার অপেক্ষায় থাকি আমরা ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। আরেকটা জিনিস বলতে হয়, মানুষের চরিত্র নষ্ট করে দিয়েছে পলিটিক্যাল পার্টিগুলো, চরিত্রহীন করে দিয়েছে। চাঁদাবাজি থেকে শুরু করে চুরি, ডাকাতি, রাহাজানি, এগুলো কিন্তু সব পলিটিক্যাল পার্টির, ম্যাক্সিমাম পলিটিক্যাল পার্টি এটার সাথে জড়িত। এই চরিত্র ভালো করার জন্য শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে, ইসলামী আদর্শ ঢোকাইতে হবে। যে ইসলাম আল্লাহর দেওয়া, যে ইসলাম আল্লাহ নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন আপনার চরিত্র পরিবর্তন করার জন্য। আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, আপনি কারোর সাথে প্রতারণা করতে পারবেন না, আপনি ঘুষ নিতে পারবেন না, ঘুষ দিতে পারবেন না, আপনি কোনো অনাচার করতে পারবেন না। এই যে নানাগুলি ইসলাম বলেছে, অন্য কেউ কিন্তু বলে নাই। এগুলো যখন প্রত্যেকটা মানুষের ভিতরে অন্তরে ঢুকিয়ে দিতে পারবেন, তখন মনে রাখবেন ইনশাল্লাহ এই দেশ হবে বিশ্বের অন্যতম একটা শান্তিপূর্ণ দেশ।